হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দাদুরা জানতে চায় এর পরবর্তী লেকচার সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো যে ভাইয়া এই ইলেকট্রন বিন্যাসের সংক্ষিপ্ত একটা ভিডিও দিয়ে দেন। যেমন অনেকেই তোমরা আছো পরবর্তী কোয়ার্টারে ভর্তি হইছো, যারা পূর্ববর্তী কোয়ার্টারে ছিল না সেই কোয়ার্টারে আমরা ইলেকট্রন বিন্যাস শেষ করে দিচ্ছি। তো পরবর্তী কোয়ার্টারে যেহেতু ইলেকট্রন বিন্যাস লাগবে, সেহেতু আমি তোমাদেরকে এই ছোট্ট একটা ভিডিওতে ইলেকট্রন বিন্যাসে যাবতীয় নিয়মাবলী বুঝিয়ে দিব এখন, ঠিক আছে? আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাসের জন্য প্রথম যে নিয়মটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ভাইয়া এই অরবিট অরবিট যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, এই ধারণাগুলো লাগবে, ঠিক আছে? অরবিট, তারপরে হচ্ছে গিয়ে সাব অরবিট। সাব অরবিট অরবিট মানে হচ্ছে কক্ষপথ, মানে প্রধানতম শক্তি স্তর, ঠিক আছে? 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, এরকম। আমাদের বিজ্ঞানী বোর সাহেব যেটা বলে গেছিলেন 1 2 3, এগুলাই হচ্ছে এন এর ভ্যালু। এন এর ভ্যালু 1 2 3, অর্থাৎ প্রধান শক্তি স্তরগুলোকে অরবিট বলা হয়। তারপরে আছে সাব অরবিট, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? সাব অরবিটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। এটার বাংলা হচ্ছে উপশক্তি স্তর বা উপস্তর। মনে থাকবে? মানে হচ্ছে একটা জেলা যেমন বিভিন্ন উপজেলায় বিভক্ত, সেম ভাবে একটা প্রধান শক্তি স্তর বিভিন্ন উপস্তরে বিভক্ত থাকে। মনে থাকবে, এক একটা এন এর মধ্যে অনেকগুলা এল থাকে, এইভাবে মনে রাখতে হবে। তারপরে আমরা দেখব এই সাব অরবিট বা উপস্তরের মধ্যে থাকে অরবিটাল। উপস্তরের মধ্যে কি থাকে ভাইয়ারা? অরবিটাল থাকে। এই অরবিটাল সংখ্যাটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর অরবিটালের মধ্যে থাকে সর্বশেষ ইলেকট্রন। মনে রাখতে হবে, এক একটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এক একটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? 2টা করে ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু জেনে আসি। এট ফার্স্ট এগুলোই আমাদের জানতে হবে। তারপরে আমাদের জানতে হবে হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি আউফবাউ নীতি মানে হচ্ছে কি, যে যে সমস্ত অরবিটাল অরবিটাল যেহেতু ইলেকট্রনের থাকার জায়গা, যে অরবিটালের শক্তি কম সেইখানে ইলেকট্রন আগে যাবে। যেমন আমরা আগে নিচতলায় যাব, তারপরে একতলা, 2 তলা, 3 তলা, ঠিক আছে? আগে আমরা নিচতলায় থাকি, তারপর আস্তে আস্তে উপরের শক্তি স্তরে বা উপরের তালায় গমন করি, তাই না? আহ্বান নীতিটা এটাই বলে যে যেখানে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে। এই নীতি অনুযায়ী আমরা বলতে পারি যে ভাইয়া 3D এর আগে 4s এ ইলেকট্রন যাবে, ঠিক আছে? তার মানে 4s এর শুরুতে যাবে, তারপরে 3D তে আসবে। আচ্ছা, আমরা আমরা যদি এনার্জির বিচার করি, 3D এর এনার্জি 4s থেকে বেশি, ঠিক আছে? তো এনার্জিটা আমরা কিভাবে চিন্তা করি? এনার্জি চিন্তা করি n প্লাস l এর উপর ভিত্তি করে, ঠিক আছে? একটু পরে আমরা দেখব n প্লাস l এর নিয়মটা কি। তারপরে আমরা দেখব হচ্ছে হুন্ডের নীতি। ইলেকট্রন বিন্যাসের জন্য আরেকটা ইম্পর্টেন্ট নীতি হচ্ছে হুন্ডের নীতি বা হার্নস প্রিন্সিপাল বা হুন্ড এর নীতি, ঠিক আছে? আর সর্বশেষ পলির বর্জন নীতি। এটা ইলেকট্রন বিন্যাসের জন্য জরুরি না, ঠিক আছে? এই ইলেকট্রন বিন্যাস শেখার জন্য জরুরি না, কিন্তু যারা কিনা উচ্চতর গবেষণা করত আগে, তারা আসলে পলির বর্জন নীতিটা নিয়ে না খুব বেশি ফ্যাসিনেটেড ছিল। যে বলা হয়তো উলফগ্যাং পাউলি যে শহর দিয়ে যাবে সেই শহরেই হয়তোবা পদার্থবিজ্ঞানের নিয়মগুলা প্রযোজ্য নাও হতে পারে, নিয়মগুলা ভুল অ্যান্সারও দিতে পারে। মানে পাউলির এরকম একটা ইয়ে ছিল, যত ডিসক্রিপেন্সি আছে এই জগতের, যত অসামঞ্জস্য, অ্যাকচুয়ালি অসামঞ্জস্য না, মানে কিছু কঠিন নিয়ম কানুন থাকে না, এইগুলা তিনি সুন্দর করে আবিষ্কার করতে পারতেন, ঠিক আছে? তার একটা বিশেষত্ব এরকম ছিল উলফগ্যাং পাউলি। তো এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস শেখার জন্য ডিরেক্ট আমরা কাজে লাগাই না, কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, যেটা কলেজে উঠলে তোমরা অনেক ভালো জানতে পারবা। আচ্ছা, যাই হোক, আমি অল্প করে বলে দিব। তাহলে শুরুতে আমরা চিন্তা করি অরবিট, সাব অরবিট, অরবিটাল এবং ইলেকট্রন, এই কাউন্টিং গুলো আমরা কিভাবে করতে পারি। খেয়াল করে দেখবা, যদি 1 নাম্বার কক্ষপথ হয়, জাস্ট 1 নাম্বার, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো ভাইয়া, 1 নাম্বার কক্ষপথ, একটা মাত্র ইলেকট্রন থাকে, তাই না? 1s1। আচ্ছা, চিন্তা করে দেখবা এই 1 নাম্বার কক্ষপথের মধ্যে জানো একটা উপজেলা থাকে, একটা উপজেলা, সেই উপজেলাটা হচ্ছে 0। তাহলে ভাই আমরা এল এর মানটা কিভাবে বের করতে পারি? এল এর মানটা আমরা বের করি, এল এর মান 0 থেকে, এটা মনে রাখতে হবে, 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মানটা কি? 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে? তো n এর মান যদি 1 হয় ভাইয়া, এল এর মান কত হবে?
শূন্য হবে মানে n মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো। ঠিক আছে, তার মানে একটা ভ্যালু আছে, ওটা হচ্ছে তোমার এস। এল এর মান যখন শূন্য হবে তখন আমরা বলি এস উপস্তর। ভাইয়ারা এন এর মান যদি 2 হয় তখন এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু হবে 0 এবং 1। ঠিক আছে, এল এর ভ্যালু কত হবে? 0 এবং 1। তাহলে আমরা দেখি এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। দেখো 0 এবং 1, আমরা 1টাকে এক সাইডে দিলাম, খেয়াল করো 0 আর 1টাকে আমরা নিচে দিলাম। তো এল এর মান যখন 0 তখন হয় এস উপস্তর, যখন 1 তখন হয় পি উপস্তর। এন এর মান যখন 3 হবে সেখানে চিন্তা করে দেখবা এল এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত, n-1 মানে 2, তার মানে 0 থেকে 2 পর্যন্ত। 0 যখন হবে তখন এস উপস্তর, 1 হলে পি উপস্তর, 2 হলে ডি উপস্তর। ঠিক আছে, তার মানে 3 নাম্বার জেলার মধ্যে 3টা উপজেলা আছে। একটা উপজেলার নাম এস উপজেলা, পি উপজেলা, ডি উপজেলা। ঠিক আছে, উপজেলা কিন্তু। আচ্ছা, তার মানে বুঝতেই পারছো এন এর মান যখন 4 হবে, এন এর মান যখন 4 হবে তখন এল এর মান হবে 0, 1, 2, 3। তার মানে যত নাম্বার জেলা ততগুলো উপজেলা থাকে, তাই না? তার মানে এই 4-4-এর মধ্যে 4 নাম্বার কক্ষপথের মধ্যে আমরা দেখতে পাবো 4S উপজেলা আছে, 4P উপজেলা আছে, 4D উপজেলা আছে, ইভেন 4F উপজেলা আছে। তার মানে উপস্তরগুলো হচ্ছে এস, পি, ডি, এফ। এগুলো হচ্ছে এক একটা উপজেলা, উপস্তর, উপস্তর বা সাব অরবিট। ঠিক আছে, সাব অরবিট। এবার খেয়াল করবা এল এর মান থেকে আমরা এম এর মান খুঁজে বের করতে পারি। খেয়াল করবা ভাইয়া এম এর মান অর্থাৎ অরবিটাল সংখ্যাটা -L থেকে 0 হয়ে +L পর্যন্ত। তো প্রশ্ন করতে পারো যে এই নিয়মগুলা কোত্থেকে আসছে? নিয়মগুলো আসছে হচ্ছে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ থেকে। অনেক সহজ হিসাব। শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণকে সমাধান করে আমরা অনেকগুলো আইগেন মান পাই। এই আইগেন মানগুলাই এক একটা অরবিটালকে নির্দেশ করে, যে অরবিটালগুলো আমরা এইভাবে সহজে তোমাদেরকে বুঝাই দিতে পারি। বুঝছো? আচ্ছা, তো খেয়াল করবা এল এর মান যখন 0 তখন এম এর মানও কিন্তু 0। এল এর মান যখন দেখো 0 তখন তো এম এর মান 0 আছেই। এল এর মান যখন 1 তখন এম এর মান হয়ে যাবে, দেখো ভাইয়া, -1, 0, +1। আবার এই ক্ষেত্রে চিন্তা করে দেখো 0 এর জন্য 0, 1 এর জন্য -1, 0, +1, আর 2 এর জন্য -2, -1, 0, +1, আর হচ্ছে +2। ঠিক আছে, +1, +2 অর্থাৎ মাইনাস থেকে 0 হয়ে প্লাস পর্যন্ত, এই আর কি। তাহলে তুমি চিন্তা করে দেখো 1 নাম্বার কক্ষপথে একটাই উপস্তর আছে, এই একটা উপস্তরের মধ্যে ভাইয়া একটাই অরবিটাল আছে, যাকে আমরা 1s অরবিটাল বলি, 1s অরবিটাল বলি। ঠিক আছে, এবার আমরা 2 নাম্বার কক্ষপথে যাই। 2 নাম্বার কক্ষপথে দুইটা উপস্তর আছে, 2s এবং 2p। তো 2s এর মধ্যে দেখবা ভাইয়া একটাই অরবিটাল আছে, 2s অরবিটাল বলি। তার মানে অরবিটালের নামটা উপস্তরের নাম অনুসারেই হয়। বুঝছো? তো এস উপস্তরের মধ্যে যে অরবিটালটা আছে তাকে আমরা বলবো এস অরবিটাল। বুঝছো? ইজি। এবার পি উপস্তরের মধ্যে দেখো, পি উপস্তরের মধ্যে ভাইয়া 3টা অরবিটাল আছে। এদেরকে আমরা কি বলি জানো? এদেরকে আমরা বলি 3p অরবিটাল। এই 3p অরবিটাল, এই 3টাকে আমরা এরকম ভাবে 3টা বাক্স দিয়ে প্রকাশ করি। ইজি, 3টা বাক্স দিয়ে। আর এর ক্ষেত্রে তুমি একটা বাক্স দিয়ে প্রকাশ করতে পারো। দেখো এস অরবিটাল, যেহেতু এস উপস্তরের মধ্যে একটাই অরবিটাল আছে, তাই আমরা মাঝে মাঝে এরকম একটা বাক্স দিয়ে প্রকাশ করি। বাক্সটা মানে হচ্ছে ঘর, ইলেকট্রনের থাকার জায়গা। ঠিক আছে, 3p। এই 3টা অরবিটাল, একটা এক্স অক্ষ বরাবর থাকে, আরেকটা ওয়াই অক্ষ বরাবর থাকে, আরেকটা জেড অক্ষ বরাবর থাকে। px, py, pz 3টা অরবিটাল। আচ্ছা, এবার 3 নাম্বার কক্ষপথে গেলাম। তো এম এর মান 0 মানে এই ক্ষেত্রে একটা অরবিটাল, এস উপস্তরের মধ্যে একটাই অরবিটাল আছে, 3s অরবিটাল। পি এর মধ্যে 3টা অরবিটাল আছে, 3p অরবিটাল। px, py, pz আমরা 3টা ঘর দিয়ে প্রকাশ করব। আর ডি উপস্তরের মধ্যে 1, 2, 3, 4, 5টা অরবিটাল আছে। তাহলে এটাকে আমরা বলবো 3d অরবিটাল। এই 5টাকে আমরা এইভাবে দেখায় দিব, 1, 2, 3, 4, 5। বোঝা গেল? এই ডি উপস্তরে 5টা ঘর আছে, 5টা ঘর আছে। ঠিক আছে, ডি উপস্তরের মধ্যে 5টা ঘর আছে। তো এখানে আবার আমরা প্রকাশ করি, দেখো ভাইয়া, এই m সমান 0, 0 এর জন্য 0, 1 এর জন্য -1, 0, +1, 2 এর জন্য হচ্ছে -2,
-1 0 +1 +2। আর এফ এর জন্য দেখো এই যে 3 3 মানে কি -3 থেকে +3 পর্যন্ত, -3 -2 -1 0 +1 +2 +3, তার মানে 7টা অরবিটাল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো 4 নম্বরে দেখো কয়টা থাকবে, 4s, তারপরে 4p, p তো কয়টা, p অরবিটাল 3টা আছে, তারপরে 4d, d অরবিটাল কয়টা আছে, 5টা, 1 2 3 4 5, 5টা। আর f অরবিটাল 4f, f অরবিটালে f উপস্তরে আছে 7টা অরবিটাল, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 4f এর 7টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি এই অরবিটাল সংখ্যাটা না একটু বেজোড় হারে যাচ্ছে, তাই না, বেজোড় আকারে যাচ্ছে, তাই কি না, 1 3 5 7, 1 3 5 7। আচ্ছা, ওইভাবেই আমরা বুঝবো। তাহলে চিন্তা করে দেখো, খুব মজার একটা বিষয় তোমাদেরকে আমি এর মধ্যে দেখায় দেই। দেখো 4 নাম্বার কক্ষপথে, 4 নাম্বার কক্ষপথে অর্থাৎ 4th অরবিটের মধ্যে 1 2 3 4, 4টা সাব অরবিট আছে, মানে 4টা উপস্তর আছে। দেখো ভাইয়ারা বুঝো কিনা, 4 নাম্বার অরবিটের মধ্যে 4টা উপস্তর আছে, সাব অরবিট আছে। এই 4টা সাব অরবিটের মধ্যে মনোযোগ, 1 3 5 7 সবগুলোকে যোগ করলে 16টা হবে। 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, এতটি বা এতটা অরবিটাল আছে, এতটা কি আছে, অরবিটাল আছে। তার মানে এই n এর সংখ্যাটা কিন্তু সব সময় বারবার আসতেছে। তার মানে তুমি বুঝতেই পারবা n তম কক্ষপথে n সংখ্যক সাব অরবিট থাকবে, n সংখ্যক বা nটা সাব অরবিট থাকবে, n স্কোয়ার সংখ্যক অরবিটাল থাকবে, n স্কোয়ার সংখ্যক কি থাকবে ভাইয়া, অরবিটাল থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবা, আগেও আমি বলছি যে প্রত্যেকটা অরবিটালের মধ্যে 2টা করে ইলেকট্রন থাকে। প্রত্যেকটা অরবিটালের মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকে ভাইয়া, 2টা করে ইলেকট্রন থাকে। অরবিটালগুলো না খুব সুন্দর জায়গা, 2টা 2টা করে কাপল কাপল ভাবে তারা অবস্থান করে, ঠিক আছে, 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাইলে চিন্তা করে দেখো যে 4 স্কোয়ার সংখ্যক অরবিটালের মধ্যে 2 × 4 স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকবে। দ্যাট মিনস ইলেকট্রন সংখ্যা হবে 2 × n স্কোয়ার, 2 × n স্কোয়ার হবে ইলেকট্রন সংখ্যা। বোঝা গেল? এই যে একটা সূত্র ছিল না যে n তম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার, প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, তাইলে এটা কত হবে, 32টা ইলেকট্রন হবে। সর্বোচ্চ 32টা ইলেকট্রন কিন্তু সে নিতে পারবে। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা সেই প্রমাণটুকুও করে ফেলতে পারি। আচ্ছা, আর আরেকটা বিষয় মাথায় রাখবা, খেয়াল করে দেখবা যে এল এর ভ্যালু যা হবে এম এর ভ্যালু কিন্তু তার 2টার চেয়ে একটা বেশি হয়, তাই না, 2 হলে 5টা, 3 হলে 7টা। তার মানে এইভাবে তোমরা মাথায় রাখতে পারো যে অরবিটালের সংখ্যাটা, খেয়াল করে দেখবা এই যে অরবিটালের সংখ্যাটা, এই অরবিটালের সংখ্যাটা সামেশন অফ 2l + 1, এত সংখ্যক অরবিটাল থাকবে, তাই কি না? তার মানে এল এর মানের জন্য, এল এর মান যদি 2 হয় তাহলে দেখো 5টা, এল এর মান 3 হলে কয়টা, 7টা, তাই না, 3 2 6 1 7, তার মানে 7 5 12 3 15 আর 1 16। তার মানে এই বিজোড় সংখ্যক সংখ্যার সমষ্টি। এবং তোমরা জানো প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার। অনেক কিছু মিলে যাচ্ছে, ছোটবেলায় যা শিখছো। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে কিভাবে একটা কক্ষপথ থাকে, কিভাবে উপস্তর থাকে, কিভাবে অরবিটাল থাকে। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা ইয়েগুলোকে সাজাবো। ঠিক আছে, খুব মনোযোগ, আমরা সাজাচ্ছি। 1 নাম্বার কক্ষপথে একটাই উপস্তর থাকবে, এই একটা উপস্তরের মধ্যে ভাইয়া একটাই অরবিটাল থাকবে। 2 নাম্বার কক্ষপথের মধ্যে 2টা উপস্তর থাকবে, 2s 2p। আমি আলাদা করে আর দেখাইলাম না, ঠিক আছে, বাক্স আর আমি আঁকলাম না। বাই দ্য ওয়ে, এর আগে আমি আরেকটা বিষয় একটু বুঝাই দেই, সেটা হচ্ছে এস উপস্তরে যেহেতু একটাই অরবিটাল, একটা অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এগুলাকে বলে তোমার স্পিন। স্পিন বুঝছো, স্পিন, লাটিম ঘুরে না, এই যে এরকম, এরকম ভাবে ধরো যে ডান দিকে ঘুরলো, বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপরের দিকে দেখাচ্ছি, এরকম আর কি। পি উপস্তরে যেহেতু 3টা অরবিটাল আছে, 1 2 3 4 5 6, তার মানে 6টা। এস এর মধ্যে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, পি এর মধ্যে 6টা থাকতে পারে।
ডি এর মধ্যে ঠিক তেমনি দেখতে পাবা 5 দুগুণে 10টা ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম D10। এফ এর মধ্যে 7 দুগুণে 14টা ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম। মনে থাকবে? তার মানে S2 P6 D10 F14, এরকম ভাবে এই উপস্তরগুলোতে ম্যাক্সিমাম এতগুলো ইলেকট্রন থাকতে পারে। বুঝা গেল? এটার পরে আমরা এবার দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14। নর্মালি এমন ভাবেই ইলেকট্রনগুলো যাওয়ার কথা ছিল, তাই না? আগে কম শক্তি স্তর থেকে কম শক্তি থেকে বেশি শক্তির দিকে যাওয়ার কথা, কিন্তু এটা প্রবলেম হয়ে গেছে। আমরা দেখতে পাই কি যে 4s এর শক্তিটা 3d এর চেয়ে কম। দেখা যায় 3d এর শক্তি স্তরটা 4s এর চেয়ে উপরে। ঠিক আছে, তো এই শক্তিটা আমরা কেমনে বের করি? তো এই শক্তিটা আমরা বের করি এইভাবে। কোনো একটা অরবিটালের শক্তি মনে রাখতে হবে, অরবিটালের শক্তি, হ্যাঁ, অরবিটালের শক্তি, অরবিটালের শক্তি সমান n প্লাস এল। এই n প্লাস এল এর ভ্যালুটা যার বেশি তার শক্তি বেশি, n প্লাস এল এর ভ্যালুটা যার কম তার শক্তি কম। আর যদি n প্লাস এল এর ভ্যালু সমান হয়ে যায়, n এর ভ্যালু যার বেশি তার শক্তি বেশি। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবা। তাহলে দেখো তো, আমরা যদি 4s আর 3d এর মধ্যে কম্প্যারিজন করি, তাহলে কার শক্তি বেশি হবে? n প্লাস এল এর ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি এই n এর জন্য হচ্ছে 4, আর s এর জন্য l এর মান একটু আগেই তোমাদেরকে পড়াইছি, এটা হচ্ছে 0। আর 3d n প্লাস এল এর ভ্যালুটা দেখো, n এর ভ্যালু 3 আর d এর জন্য l এর ভ্যালু হচ্ছে 2, তার মানে 3 2 5, 3 2 কত? 5, তাই না? যেহেতু 3d এর শক্তি এই n প্লাস এল এর ভ্যালু বেশি, তাই শক্তি বেশি। আচ্ছা, এবার তোমরা বলতে পারো ভাইয়া 4p আর হচ্ছে তোমার 3d এর মধ্যে, 4p আর 3d এর মধ্যে কার শক্তি বেশি? এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো n প্লাস এল এর ভ্যালু হচ্ছে 5। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো n প্লাস এল এর ভ্যালু কত? 5। দুইটাই কিন্তু n প্লাস এল এর ভ্যালু সমান হয়ে গেছে, বাট 4 যেহেতু বেশি আছে, যেহেতু এই n এর ভ্যালুটা বেশি, তাই এর শক্তিও বেশি হবে। বুঝা গেল? 3d এর শক্তি 4s এর চেয়ে বেশি, বাট 4p এর শক্তি আবার 3d এর চেয়ে বেশি। এইভাবে মনে রাখতে হবে। আর যেখানে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন যাবে, এটাই বলে আউফবাউয়ের নীতি। এটা কি বলে? আউফবাউ এর নীতি। তার মানে n প্লাস এল এর মান যদি কম হয়, ইলেকট্রন সেখানে আগে যাবে, ইলেকট্রন আগে ফুলফিল করবে ওই জায়গাটা। মনে রাখতে হবে এটা। তাহলে আমরা একটা দুটা করে ইলেকট্রন বিন্যাস শুরু করি। খেয়াল করে দেখো ভাইয়া, হাইড্রোজেনের আছে একটা ইলেকট্রন, তার 1 নাম্বার কক্ষপথে একটাই উপস্তর আছে s, এর মধ্যে একটা আছে অরবিটাল। একটা অরবিটালে অর্ধেকটা ইলেকট্রন থাকবে, মানে হচ্ছে হাফ ফিল্ড, অর্ধপূর্ণ। দুইটা নিতে পারে কিন্তু আছে একটা। আমরা যদি হিলিয়ামটা দেখি, এর আছে দুইটা ইলেকট্রন, তাহলে 1s, একটা অরবিটাল আছে। দেখো, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন যেতে পারে, দুইটা ইলেকট্রনকে উল্টা বিপরীত মুখী ভাবে দেখাইতে হবে। ঠিক আছে, আর এটাকে আমরা বলতেছি অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। আর এটাকে আমরা বলতেছি যুগ্ম ইলেকট্রন বা পেয়ার্ড ইলেকট্রন। একটা হচ্ছে অযুগ্ম আর একটা কি যুগ্ম, এই দুইটা যুগ্ম হয়ে গেছে। আমরা যদি লিথিয়াম দেখি, লিথিয়াম দেখলে কি হবে? 1s2, তারপরে দেখো ভাই 2s1। বুঝছো? যোজ্যতা স্তরে সবসময় আমরা এরকম বাক্স দিয়ে দেখাবো, এটা মনে রাখতে হবে। তারপর আমরা যদি বেরিলিয়ামের কথা বলি, বেরিলিয়াম আছে 4টা, তাহলে 1s2 2s, এই 2s এর মধ্যে এবার দুইটাই যাবে, তাই না? 4টা হয়ে গেছে। তারপরে ভাই আমরা যদি বোরনের জন্য চিন্তা করি, 5টা ইলেকট্রন আছে, তো 1s2 2s, এর মধ্যে তো দুইটাই যেতে পারবে ম্যাক্সিমাম, দুইটা গেল। এরপরে যাবে 2p তে, তাই না? 2 নাম্বার কক্ষপথে দুইটা উপস্তর থাকে, 2s 2p। 3 নম্বরে থাকে 3টা, 3s 3p 3d। 4 নম্বরে থাকে 4টা, 4s 4p 4d 4f। মনে থাকবে? 2d বলতে কিচ্ছু নাই, এটা মনে রাখতে হবে। d আসবে তখনই যখন 3টা কক্ষপথ থাকবে।
মানে 3 নাম্বার কক্ষপথ হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা 5টা ইলেকট্রন আছে, 4টা দিচ্ছি, আরেকটা দিতে হবে, এই যে আরেকটা দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে এটা মনে রাখবা, যখন আমরা শক্তি প্রয়োগ করব বিক্রিয়া করার সময়, তখন কিন্তু আবার এই যোজ্যতা স্তরে দেখো যারা পেয়ার্ড আছে, পেয়ারটা আনপেয়ার হয়ে ভেঙে যাবে, বুঝছো? এখন তার যোজনী এক, দেখো ভাইয়া যোজনী কিন্তু এক, তাই না? যোজনী এক না, একটা বিজোড় ইলেকট্রন, কিন্তু তুমি যখন শক্তি প্রয়োগ করবা তখন এই পেয়ারটা ভেঙে আনপেয়ার্ড হয়ে যাবে। আনপেয়ার্ড হলে সেখানে দেখো আরেকটা ইলেকট্রন যে ঢুকবে, যোজনী বা ভ্যালেন্সি 3 হয়ে গেছে। তার মানে ভ্যালেন্সি সম্প্রসারণ করা কখন সম্ভব? যখন পেয়ার্ড ইলেকট্রন থাকবে প্লাস ফাঁকা অরবিটাল থাকবে। মনে থাকবে, পেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, ফাঁকা অরবিটাল থাকতে হবে। এই শর্তেই একটা মৌল পরিবর্তনশীল যোজ্জনী বা যোজ্যতা প্রদর্শন করতে পারে। আচ্ছা, তারপর আমরা চলে গেলাম কার্বন। কার্বন 6 1s2 2s, নর্মালি এখানে দুইটা যাবে আর এখানে আরো দুইটা যাবে। মনে রাখতে হবে দুইটা যখন যাবে, এই এই 3টা পি অরবিটাল সমশক্তি সম্পন্ন। 3টা পি অরবিটাল কি সমশক্তি সম্পন্ন? এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন একটা একটা করে যাবে। একটা অরবিটালে দুইটা বিপরীতমুখী এসে বসবে না, একটা একটা করে যাবে। এটাকে হুন্ডের নীতি বলা হয়। ভাই এটাকে কি বলা হয়? হুন্ড এর নীতি, বিজ্ঞানী হুন্ড, এটাকে হুন্ডের নীতি বলা হয়। তার মানে সমশক্তি সম্পন্ন অরবিটাল, অর্থাৎ পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, প্রত্যেকটা অরবিটাল একসাথে আমরা বাক্স দিয়ে রাখি না, এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাতে সবার প্রথম অযুগ্ম অবস্থায় একটা একটা করে ইলেকট্রন ঢুকবে, তারপরে প্রাপ্যতা অনুসারে আবার জোড়বদ্ধ হবে। আচ্ছা 7 নাম্বারটা দেখো, নাইট্রোজেন, তাহলে আরো ভালো বুঝবা। 1s2 2s। আচ্ছা বাই দ্য ওয়ে কার্বনের কিন্তু নরমালি যোজনী 2, শক্তি দিলে 4 হয়ে যাবে। কেমনে হবে? এই পেয়ারটা ভেঙে এখানে যাবে, 4 হয়ে যাবে। আচ্ছা তারপরে 2s2 2p, আর 3টা ইলেকট্রন লাগে, 3টা এখানে দিয়ে দাও, 1 2 3, তার যোজনী 3। হ্যাঁ চাইলেও সে আর যোজনী বাড়াইতে পারবে না, কারণ দেখো তার আর কোনো ফাঁকা অরবিটাল নাই, বুঝছো? নাইট্রোজেনের আর কোনো ফাঁকা অরবিটাল নাই, তাই না? আমরা যদি এটাকে নাইট্রোজেনের ইয়াটা দেখি, নাইট্রোজেনের দেখো একটা আছে জোড়বদ্ধ আর 3টা আছে বেজোড়। এই 3টা বেজোড় দিয়ে মেইনলি সে যৌগ গঠন করে। 3টা বেজোড় দিয়ে সে কি করে? যৌগ গঠন করে। এই যে অ্যামোনিয়া, এর যোজনী 3। তুমি যদি N2O5 এর কথাও চিন্তা করো, N2O5, তাও তার যোজনী 3ই থাকবে, কখনো 5 হবে না। N2O5 কেমনে হয় জানো? এমনে হয়, এমনে। কখনোই তার যোজনী 5 হবে না। এই যে জোড়বদ্ধ ইলেকট্রন ছিল না নাইট্রোজেনের, এটা দিয়ে সে সন্নিবেশ বন্ধন গঠন করে, কখনোই সমযোজী আর গঠন করতে পারবে না। সন্নিবেশ, সমযোজী বন্ধন 3টাই আছে। 3টা যোজনী থাকলে 3টাই সমযোজী হবে, এর বেশি আর একটাও হবে না। আর বাকি যেগুলো হবে এগুলো সব সন্নিবেশ বন্ধন দিয়ে হবে। বুঝা গেল? যোজনী 3ই আছে কিন্তু এর মধ্যে। আচ্ছা নাইট্রোজেনের পরে আমরা এবার অক্সিজেনটাকে দেখি। ইলেকট্রন আছে 8টা, 1s2 2s, এই তো যোজ্যতা স্তর, দুইটা দিয়ে দিলাম। আরো 4টা ইলেকট্রন লাগবে। 4টা ইলেকট্রন কি দিতে হবে? 1 2 3 4। বুঝা গেল? 4টা দিয়ে দিছি। আগে একমুখী স্পিনে প্রবেশ করাইছি, তারপরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করাইছি, মানে জোড়বদ্ধ করছি। তাহলে অক্সিজেনটা দেখতে কেমন হবে? এই যে যোজ্যতা স্তরে দেখা যাচ্ছে দুইটা আছে জোড়বদ্ধ ইলেকট্রন, এই দুইটা জোড়, এগুলো আছে পেয়ার, এগুলো আছে পেয়ার, আর দুইটা আছে বেজোড়। এই বেজোড় গুলা দিয়ে সে বন্ধন গঠন করতে পারে। তার যোজনী 2, এবং 2 হবে, এর বেশি কিন্তু আর একটাও হবে না। বুঝা গেল? 2 হবে, এর বেশি একদমই সম্ভব না। আচ্ছা তারপরে আমরা ফ্লোরিন দেখবো, অনেক কিছু দেখবো, কিন্তু আমরা চলে যাব তারপরে কার কাছে? ফসফরাসের কাছে। নাইট্রোজেনের নিচে ফসফরাস। দেখো ফসফরাসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, 1s2 2s2 2p6, 10টা গেল। তারপরে আমরা চলে যাচ্ছি যোজ্যতা স্তরে, 3s 3p। এর কিন্তু 3dও আছে, কিন্তু সেখানে ইলেকট্রন যাবে না। তো দেখো 10টা গেল, তারপরে 11 12 13 14 15, 15টা দিয়ে দিছি। তার মানে নর্মালি তার যোজনী হচ্ছে 3। যেমন এখানে তার অনেকগুলা যৌগ আছে যেখানে তার যোজনী 3, যেমন ফসফিন, এখানে তার যোজনী 3।
কিন্তু তুমি যদি একটু শক্তি প্রয়োগ করো, তাইলে কি হবে জানো? তাইলে এই 3s এর দুইটা ইলেকট্রন ভেঙে 3d তে যাবে। তাহলে আমরা দেখে ফেলি 1s2 2s2 2p6। বাই দ্য ওয়ে, এটা কিন্তু নিয়নের মতো, হ্যাঁ, নিয়নের মতো। আমরা চাইলে শর্টকাটে নিয়নও লিখে ফেলতে পারি, নিয়নের মতো। তারপরে হচ্ছে 3s 3p 3d। ঠিক আছে, তো এই যে একটা জোড়বদ্ধ ছিল, এই জোড়টাকে আমরা ভেঙে দিব। 1 2 3 4, এই যে 5। এবার দেখো ভাইয়া, যোজনী 5 হয়ে গেছে, যোজনী 5। এই যোজনী 5 কোন যৌগের মধ্যে আছে? ফসফরিক অ্যাসিডের মধ্যে আছে। এই যে দেখো ফসফরিক অ্যাসিড, যোজনী 5, যোজনী 5। অর্থাৎ তার যোজনী 3ও হতে পারে, 5ও হতে পারে, কিন্তু নাইট্রোজেনের যোজনী শুধুই 3। বুঝছো? কারণ নাইট্রোজেনে কোনো ফাঁকা অরবিটাল নাই যোজ্যতা স্তরে, বাট ফসফরাসের যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল আছে। তাইলে আশা করি এটা যদি তোমরা বুঝে যাও, তোমরা সালফারের 2 4 6 এই যোজনীগুলা ব্যাখ্যা করতে পারবা, ড্যাম শিওর তোমরা পারবা। তারপরে দেখো, ক্লোরিনের যোজনী শুধু 1, কিন্তু ভাইয়া ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের যোজনী হইতে পারে 1 3 5 7। হিলিয়াম এবং নিয়ন, হিলিয়ামের যোজনী 0, নিয়নের যোজনীও 0। কিন্তু আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন তাদের যোজনী হইতে পারে 0 2 4 6 8। এতগুলা হইতে পারে। কেমনে হইতে পারে? এই তো জোর ভেঙে ভেঙে বেজোর হয়ে যাবে, জোর ভেঙে ভেঙে বেজোর হয়ে যাবে, এবং দুইটা দুইটা করে বাড়বে যোজনী। মনে থাকবে? যেমন জেননের কয়েকটা যৌগ আমি লিখে দিচ্ছি: জেনন ডাইফ্লোরাইড, জেনন অক্সিডাইফ্লোরাইড, জেনন ডাইঅক্সাইড, জেনন ট্রাইঅক্সাইড, তারপরে জেনন টেট্রাফ্লোরাইড, জেনন অক্সিটেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড। হ্যাঁ, অনেক যৌগ আছে, অনেক যৌগ আছে। ঠিক আছে, তাহলে কেমনে হয়? এইভাবে হয়। ঠিক আছে, একটা করে পেয়ার ভেঙে ভেঙে বেজোর হয়ে যায়। ঠিক আছে, বেজোর হলেই সে সমযোজী বন্ধন গঠন করতে পারে। আচ্ছা, আয়োডিনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে, ব্রোমিনের ক্ষেত্রে দেখবা, এই যে ক্লাসে দেখাইছিলাম না আমরা, HCl, HClO, HClO2, HClO3, HClO4, এগুলোর মধ্যে দেখো যোজনী 1, এখানেও 1, এখানে 3, এখানে 5, এখানে 7। যোজনী বাড়তে থাকে। বোঝা গেল? যোজনী কিন্তু বাড়তে থাকে। আচ্ছা, তো এগুলো যদি বোঝা হয়ে যায়, তাহলে আমরা কয়েকটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখে ফেলি। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এটা যদিও ব্যতিক্রমী না, তাও একটু বলে দেওয়া আর কি। 1s2 2s2 2p6 নিয়মের মধ্যেই পড়ে, নিয়ম না জানলেই ব্যতিক্রম। ঠিক আছে, আমি নিয়ম জানি, আমার জন্য কোনো ব্যতিক্রম না, কারণ ভাই এটা নিয়মের মধ্যেই পড়ছে। ঠিক আছে, 2p6 কয়টা গেল? 10টা। 3s2 3p6 18টা। 3d তে না যেয়ে 4s এ যাবে, কারণ ভাই 3d এর শক্তি বেশি, আহ্বান নীতি, তোমরা জানো সেটা। ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের কত? 24, তাই না? ক্রোমিয়ামের হচ্ছে 24। তাইলে ক্রোমিয়ামের যদি 24 হয়ে থাকে, তাহলে এখানে আমাদের কি হবে? অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, তাই তো? তো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালের চিত্রটা আমরা দেখে ফেলি। তো 1s2 2s2 2p6, 3s2 3p6, আগে 4s এ যাবে, তারপরে 3d তে আসবে। 3d 4 হওয়ার কথা, তাই কিনা? সূত্রানুসারে তো এটাই হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে এই 4s তো পরিপূর্ণ, 1 2, কিন্তু ভাইয়া 3d তে কি দেখা যাচ্ছে? ঘর আছে 5টা, কিন্তু ইলেকট্রন কয়টা? ইলেকট্রন আছে 4টা। তো দেখা গেছে যদি এই ইলেকট্রনটা এরকম জোড়বদ্ধ বা উল্টা ভাবে না এসে ওইখানে সবার সাথে সেম ডিরেকশনে থাকতো, তাহলে স্টেবিলিটি বেশি হইতো। ঠিক আছে, এই জন্য দেখা যায় কি, এই জন্য দেখা যায় এখানে দুইটা ইলেকট্রন একবারে না এসে এখানে একটা আসে আর এখানে একটা আসে। তার মানে এইখানে 4s1 3d5, এখানে 4s1 3d5। একটু ব্যতিক্রম মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্যতিক্রম না। ঠিক আছে, তো ক্রোমিয়ামের নিচে কারা কারা আছে? ক্রোমিয়ামের নিচে ওই সেম গ্রুপে যারা যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু
সেম রকমের ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে। ঠিক আছে, এই গ্রুপে যারা যারা আছে তাদের প্রত্যেকে সেম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে। সেম ভাবে এই তো কপার, সিলভার, গোল্ড, এরাও প্রত্যেকে এরকম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে। যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো 4s1 3d10। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো 5s1 4d10। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো 6s1 5d10। বোঝা গেল? তো এরকম ভাবে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করে ফেলবো। তার মানে আসলে আমরা চাইলেই কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে পুরো ইলেকট্রন বিন্যাসটা খুব সুন্দর করে শেষ করে ফেলতে পারি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এভরিথিং, সাধারণ নিয়মাবলী, অরবিট, সাব অরবিট, অরবিটাল, ইলেকট্রন কাউন্ট, তারপরে উপস্তরের যে কনসেপ্টটা, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, সবকিছু আমরা পড়ে ফেলছি। আর পলির বর্জন নীতিটা কোয়ান্টাম সংখ্যার সাথে রিলেটেড, যেটা আমরা কলেজে উঠলে শিখবা। আর যদি এখনো শেখার আগ্রহ থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাই দিতে পারো যে ভাইয়া পলির বর্জন নীতিটাও একটু বলে দেন, তাহলে আমি ঠিকই বলে দিব। ঠিক আছে, অথবা আমি কোনো লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দিব। বোঝা গেল? সবকিছু বোঝা গেল তো? আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। তাইলে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।